আর আমাদের সিকিউ ধরার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো একটা হলো অ্যালকাইল হ্যালাইট, গ্রিটনাট বিকারক, অ্যালডিহাইড কিটোন। তা এই রোড ম্যাপ ফলো করলে মোটামুটি সৃজনশীলগুলো খুব সহজে লেখা যায়। মনে রাখবো নিজের এক্স এর মতো আজীবন, মানে এর বিক্রিয়া যে কোনো 5 সেকেন্ডে তুমি কিভাবে লিখতে হবে। যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস লগ রুট ওভার a ইনটু সি। অনেকে কিন্তু এইটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরে এইভাবে করে চলে আসবে, লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। অলওয়েজ মনে রাখতে হবে এটা তোমার লাইফ টাইম তোমাকে হেল্প করবে। বাফার টিকা করে দিচ্ছি, আপনি এটাও দিতে আমার লাইভই বলা কোশ্চেন আসবে, সেটা হলো এরকম একটা দুর্বল অ্যাসিড থাকবে, একটা দুর্বল হার থাকবে। অল এসিসি স্টুডেন্টস ফ্রম এনিহোয়ার ইন বাংলাদেশ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ ডক্টর এনজি তাওহিদ হোসেন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত তোমাদের বইয়ের ভেরি বেসিক কনসেপ্ট পিএইচ। এখন পিএইচ তো ভাইয়া ছোটবেলা থেকে করে আসতেছি, বাট ওই যে ছোটবেলায় পড়েছো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, ওকে ফাইন, ইটস টোটালি কুল অ্যান্ড ফাইন, এটা তোমার পিএইচ ছিল, ঠিক আছে। বাট এখন আমাদের এইচএসসি লেভেলে এসে কিন্তু একটু বিস্তর জানতে হয়, কারণ আইদার এটা তুমি তোমার পরিমাণগত রসায়নের ওখান থেকে বলো, বা তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্টের রাসায়নিক পরিবর্তনের এখান থেকে বলো, টপিকটা থেকে কিন্তু কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে। তবে ওই আগের মতো কিন্তু অতটা সহজ এখন নেই, কারণ এখন সবল অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিড আছে, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডের মিশ্রণ আছে। ইভেন ফার্স্ট পার্টের 4th অধ্যায় গেলে তো তোমার আবার সবল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তো এইভাবে কম্বিনেশন করে, এবং বাফারের কনসেপ্ট আছে, হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন দিয়ে তোমার ম্যাথ করতে হচ্ছে। তাই আমরা আজকে চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত সময়। আমার বিশ্বাস যে তোমাদের যেহেতু সামনে এক্সাম, তোমরা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করেছো, বাট 11th আওয়ারে এসে একটু ক্লামজি লাগতে পারে যে ভাইয়া সবল হলে কি করব, দুর্বল হলে কি করব। আবার তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া কখন হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা আমি প্রয়োগ করব আর কখন আমি করব না। তো এই কনসেপ্ট আমি জাস্ট খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ক্লিয়ার করব। লেটস স্টার্ট। কি কি টপিকে ফোকাস করতে হবে? ফার্স্ট অফ অল তোমার এমসিকিউ কভার করার জন্য, এবং যখন অ্যাডমিশনে তুমি অ্যাপিয়ার করবে, যখন তোমার ক্যালকুলেটর থাকবে না, তখন তোমার কি করতে হবে? পিএইচ কিন্তু মুখে মুখে করতে হবে। তা ওটার জন্য আমি এখানে দেখো হেডলাইন দিয়েছি যে ক্যালকুলেটর ছাড়া পিএইচ, মানে ক্যালকুলেটর ছাড়া তুমি পিএইচটা কিভাবে করবে এটাও তোমার জানতে হবে। দেন তোমার যদি সবল অ্যাসিড এবং সবল ক্ষার থাকে, তাহলে সেটার পিএইচ আমরা কিভাবে বের করবো, এটা তুলনামূলক তোমরা জানো এবং এটা তোমাদের জন্য সহজ। পরবর্তীতে দেখো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার। পরীক্ষার হলে তো ঘনমাত্রা দেয়া থাকে, তো আমাকে চিনতে হবে যে কোনটা দুর্বল কোনটা সবল, বা না চিনলে কে এ মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকলে বুঝে নিতে হবে যে এটা দুর্বল অ্যাসিড। এগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ এটা কিন্তু গমার্কে তোমার আসে। দুর্বল অ্যাসিড একটা দেয়া থাকে পাত্রে, ওটার পিএইচ বের করতে হয়। এরপর দেখো সবল অ্যাসিড এবং সবল ক্ষারের মিশ্রণের পিএইচ, মানে দুইটা পাত্র চলে এসেছে, এটাকে স্যার কম্বাইন করতে বলেছে, দেন মিশ্রণের পিএইচটা কত হবে। এটা তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 3rd অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট আসবে। সেটা হলো একটা সবল অ্যাসিড, একটা সবল ক্ষার আছে, মিশ্রণের প্রকৃতি কিরূপ, বা মিশ্রণের ঘনমাত্রা কত, বা মিশ্রণের পিএইচ কত। 3টা টাইপের কোশ্চেন অলওয়েজ আছে। এবং অতি লঘু দ্রবণের পিএইচ, আমি বলবো এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, তবে হাজারি স্যারের অনুশীলনীতে আছে, তোমরা জানো মেবি 10⁻⁵ এই কনসেন্ট্রেশনের থেকে যদি কম অথবা সমান হয় তাকে আমরা বলি অতি লঘু। এই অতি লঘু হলে আমরা ঘনমাত্রাটা যখন বের করতে হয়, সাপোজ ঘনমাত্রা দেওয়া আছে 10⁻⁷, তো এটার সাথে তোমার 10⁻⁹ যোগ করতে হয়, সরি 10⁻⁷ যোগ করে অ্যান্সার বের করতে হয়। তো এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট না, আমি জাস্ট তোমাকে বলে রাখতে চাই যে হাজারি স্যারের অনুশীলনীতে কিন্তু এরকম একটা কোশ্চেন আছে। এরপর লাস্টে হলো বাফার দ্রবণের পিএইচ, যেটা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের তোমার 4th অধ্যায়, মানে রাসায়নিক পরিবর্তন। বাফার থাকলে তোমার হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন ইউজ করতে হবে। ক্যালকুলেটর ছাড়া পিএইচ এটা বের করাটা কিভাবে করব, তো এখানে আমি একটু লিখে রেখেছি, মনে রাখবো নিজের এক্স এর মতো আজীবন, মানে নিজের এক্স কে তো ভুলতে পারি না আমরা। তো ওই জন্য এক্স কে যেভাবে মনে রেখেছো এই কয়টা মান পরীক্ষা হলে মুখস্থ করে যেতে হবে। অলওয়েজ মনে রাখতে হবে, এটা তোমার লাইফ টাইম তোমাকে হেল্প করবে। ফার্স্ট অফ অল হলো log 1 এর মান 0 আমরা জানি, log 2 এর মান 0.3, এই দুইটা একটু মনে রাখলে পরেরগুলো দেখো ইজি। log 3 হলো 0.5, মানে 0.2 বেড়েছে, মানে এখানে 3 ছিল 5 হয়েছে, 4 আছে 6 হয়েছে, 5 আছে 7 হয়েছে, 6 আছে 8 হয়েছে। তাহলে মোটামুটি প্রথম দুইটা যদি আপনি মুখস্থ করেন, বা লঘনের মানে 0টা তো তুমি জানো, log 2টা একটু মনে রাখবে 0.3। এরপরে যেগুলো আছে এগুলো মনে রাখা খুব আহামরি কঠিন কাজ না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে আমাদের অ্যাডমিশন টেস্ট বলো বা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, যখন পিএইচ আসবে তখন আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব।
পিএইচ ইকুয়াল টু লেখা আছে, দেখো দশমিকের পরে মোট কয়টা সংখ্যা আছে, মানে যে ঘনমাত্রাটা দেয়া আছে এর দশমিকের পরে কয়টা সংখ্যা মাইনাস লগ ইন্টু শেষ সংখ্যা। দেখ একটু এক্সাম্পল দেন, 0.002 HCl আছে, এটার ঘনমাত্রা তোমার দেয়া আছে, তোমাকে পিএইচ বের করতে বলেছে। ভাইয়া তোমার একটু হিসাব করো, দশমিকের পরে তিনটা সংখ্যা তাই 3 লিখেছি, মাইনাস ল শেষ সংখ্যাটা একটু জাস্ট 2 বসানো হয়েছে, তাহলে ওকে ফাইন 3 মাইনাস লগ 2 এর মান কত 0.3 তাহলে ইকুয়াল 2.7 অ্যান্সার। তো বের করতে পারবে না? তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন ম্যাথ কিন্তু আসে যেটা তুমি মুখে মুখে করতে পারবে। পরেরটা খেয়াল করো, এটা তোমরা যাতে ভুল না করো, 0.005 সালফিউরিক অ্যাসিড আছে, দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা আছে কিন্তু, তাহলে যে ঘনমাত্রা দেয়া আছে এটা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, বাট আমরা পিএইচ বের করি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে। ওকে ফাইন, তাহলে এটাকে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে, গুণ দিলে হবে 0.01। ওকে, দশমিকের পরে থাকে কয়টা সংখ্যা তখন দুইটা, ওকে লিখলাম সূত্রের 2 মাইনাস লগ শেষ সংখ্যা, শেষ আছে কত 1, তাহলে লগ 1, তাহলে ভাইয়া 2 মাইনাস লগ 1, তাহলে ভাইয়া লগ 1 এর মান তো 0, আমি তো বাসা থেকে মুখস্থ করে এসেছি, তাহলে অ্যান্সার কিন্তু 2। দুইটা কোশ্চেন বলেছি, দুটো থেকে একটা কমন পড়ে যাবে, ক্যালকুলেটর ছাড়া দেখে অ্যান্সার দিতে হবে, আইদার অ্যাডমিশন অথবা তোমার বোর্ড। এরপর সবল অ্যাসিড যদি থাকে, দেয়া সবল অ্যাসিড এরকম দেয়া আছে সালফিউরিক অ্যাসিড, ঘনমাত্রা আয়তন দেয়া আছে, পিএইচ বের করতে হবে। ভাই কিভাবে করব? ওকে ফাইন, ঘনমাত্রা তো দেয়াই আছে হাইড্রোজেনের, তোমার সালফিউরিক অ্যাসিড এটা দেয়া আছে, জাস্ট তুমি একটু খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে দুইটা হাইড্রোজেন আয়ন পাচ্ছি আর সালফেট আয়ন একটা পাচ্ছি, তাহলে ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডের 0.1 দেয়া আছে, 0.1 মোলার, তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিয়ে জাস্ট আমরা ঘনমাত্রাটা বের করে নিলাম, তাহলে হাইড্রোজেন এর ঘনমাত্রা পেয়ে গেছে, তাহলে মাইনাস লগ ইন্টু হাইড্রোজেন এর ঘনমাত্রা। ওকে ফাইন, অ্যাকুরেট মান 0.7। সবল অ্যাসিড হলে ওকে ফাইনটা বের করা সহজ। এবার যদি সবল ক্ষার হয়, আমরা তো জানি এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা দেয়া আছে, তো তুমি করবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি হলো। ওকে ফাইন, ঘনমাত্রা আমরা বসিয়ে নিলাম, ঘনমাত্রাটা বসালে অ্যান্সার, তবে এটা আমি পিওএইচ পেয়েছি, তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে আমরা এটা থেকে বাদ দিয়ে পিএইচটা বের করে নেব। এটা এই পর্যন্ত কিন্তু তুলনামূলক সহজই ছিল। এবার একটু খেয়াল করেন, সেটা হলো দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, উইক বেস উইক অ্যাসিড যদি হয়, তাহলে কিন্তু আমাদের সূত্রটা কিন্তু আলাদা। ভাইয়া সূত্রটা আমি সহজে কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো যে এটা দুর্বল? তুমি এভাবে চিনবে যে ভাইয়া দুর্বল হলে না কে এর ভ্যালু দেয়া থাকবে, দুর্বল অ্যাসিড হলে, দুর্বল ক্ষার হলে কে ভি এর ভ্যালু দেয়া থাকবে, কারণ আমরা জানি না এটা হলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বিয়োজন ধ্রুবক। তাহলে দুর্বল মানে কি, সে সম্পূর্ণ বিয়োজিত হয় না, কতটুকু হয় এটার একটা ডিটারমিনেন্ট হলো বিয়োজন ধ্রুবক কে কে। তাহলে পরীক্ষার হলে যদি বুঝো আর না বুঝো কে কেভি এর মান দেয়া আছে মানে সেটা কিন্তু দুর্বল। তাহলে ওকে ফাইন ভাই, এটা দেয়া আছে মানে দুর্বল, আর আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড দুর্বল, তাও যদি না জানো আমার মতো যদি একটু কম বুঝো, তাহলে ওকে ফাইন ভাই কে এর মান দেয়া আছে মানে এটা দুর্বল। তাহলে দুর্বলের ক্ষেত্রে আমরা পিএইচ বইয়ে অনেকভাবে করা আছে, তুমি এভাবে করলে অ্যান্সার মিলে যাবে, সেটা হলো মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি, সি মানে হলো তোমার ওই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এই সূত্রটা তুমি মনে রাখবে যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি। অনেকে কিন্তু এইটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরে এইভাবে করে চলে আসবে লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা দুর্বল, এটা কিন্তু সবল না। আগে তাহলে দেখো একটু যদি রিক্যাপ করি, 1 নাম্বার দেখেছি সবল অ্যাসিড, 2 নাম্বার সবল ক্ষার, এটা কিন্তু দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য। এবার মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড পার্ট থেকে এটা কোশ্চেন আসবে যে একটা সবল অ্যাসিড আছে, একটা সবল ক্ষার আছে, তাহলে আপনি এটার পিএইচ কিভাবে বের করবেন? তো এটা তো তোমরা অলরেডি করেছো, আমি তোমাদের একটু বলে দেই যে আমাদের হাজার স্তরে অনেকভাবে করা আছে, টেস্ট পেপারগুলো যদি ফলো করো অনেকভাবে আছে, গাণিতিক রসায়ন বই বিভিন্ন প্রকাশনীতে অনেকভাবে আছে, তোমার কাছে যেটা কমফোর্ট লাগে তুমি করবে, বাট আমি বলি স্টুডেন্টদের এটা মোল দিয়ে করতে। কি দিয়ে? মোল দিয়ে। মোল বলতে কি বুঝে? মোল মানে তো এন, এনের তো অনেক বড় একটা ইকুয়েশন আছে না তোমার, তোমাদের পরিমাণগত রসায়ন পড়ানোর সময় আমি বলে দেই যে মোলের যে ইকুয়েশনটা যদি আমি একটু লিখি এখানে, দেখো এন ইকুয়াল টু কিন্তু অনেক কিছু লেখা যায়, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, যেটা তুমি লেখো ভি বাই 22.4 এক্স বাই এন এ, আবার এটাও লেখা যায় ভি বাই 24.7
7, 8, 9। আবার তড়িৎ রসায়নের সময় আমরা কিন্তু ইউজ করব IT/EF ইকুয়াল টু লেখা যায় VS। যদি এটা আমি ক্লাসটা শর্ট করতে চেয়েছিলাম তো লিস্ট একটু বলে দেই, কারণ তোমরা অনেকে তাহলে বুঝতে পারবে যে আমরা যে বারবার মোলের কথা বলতেছি, মোল কিন্তু কেমিস্ট্রিতে সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে এখানে দেখো W মানে ওয়েট, M মানে মলিকুলার ওয়েট, ভর বা আণবিক ভর, V অবশ্যই লিটারে বসাতে হবে। এই সূত্র বসানোর সূত্র হলো STP হতে হবে, V লিটারে বসাতে হবে। এই সূত্র বসানোর শর্ত হলো এটা SATP বলতে হবে। X/N, X মানে কি অণু পরমাণু বা আয়নের সংখ্যা, Na ইকুয়াল টু নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে 6.02 × 10⁻23। IT/EF এটা তড়িৎ রসায়নে, I তোমার তড়িৎ প্রবাহ, T হলো সেকেন্ডের সময়, E হলো ওই ধাতুটার যোজনী, আর ফ্যারাডে হলো 96,500। আর VS এটা নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাই, কারণ আমরা এই যত পিএইচ আছে সব বলেছি মোল দিয়ে করব। মোল মানে M দিয়ে করব। N ইকুয়াল টু বারবার লিখবো VS। V মানে হলো লিটারে ভলিউম, S মানে হলো ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, কোন এককে? মোলার একক। তাহলে এছাড়া অনেকে আবার এই এসটাকে সি দিয়েও লেখো, কোনো প্রবলেম নেই। যদিও অ্যাকচুয়ালি যদি তুমি কেমিস্ট্রি বুঝতে চাও সলিবিলিটি আর কনসেন্ট্রেশন কিন্তু আলাদা, বাট বোঝানোর জন্য তুমি এস রাখতে পারো। N ইকুয়াল টু VS এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার খেয়াল করো, তোমার এখানে একটা ক্ষার আছে, একটা অ্যাসিড আছে। আমার ফার্স্ট কোর্সের হলো এটা সবল না দুর্বল? ব্যা দুটোটাই সবল। কে বলেছে তোমাকে? ব্যা ছোটবেলা থেকে পড়েছি সালফিউরিক অ্যাসিড সবল। তা আমি তো পড়িনি ছোটবেলা, আমি কিভাবে বুঝবো? ভাই এখানে তোমার কে এর ভ্যালু কি দেয়া আছে? নেই তো। এখানে কেভি এর ভ্যালু দেয়া আছে? নেই তো। তার মানে এটা সবল। এদের বিয়োজন ধ্রুবক না, সম্পূর্ণ বিয়োজিত হয়। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের মিশ্রণ। তোমাকে এখানে কি করতে হবে? পিএইচ বের করতে হবে। আমি বলেছি সব ম্যাথগুলো আমরা মোল বের করব। N ইকুয়াল টু VS। ওকে ফাইন, V বসালাম 500 ডিভাইডেড বাই 1000 দিলাম, কারণ ওটা মিলিলিটারে ছিল, আমি লিটারে করে নিলাম। এস হলো আমার ঘনমাত্রা 0.1, এটা যদিও এখানে একটু মিসিং আছে, হ্যাঁ 0.1 হলো এর ঘনমাত্রা, আর এর হলো 0.5। ওকে ফাইন, তাহলে N ইকুয়াল টু VS অনুসারে আমি এর মোলটা বের করে নিলাম। মানে স্যার আপনাকে যেটা দিয়েছে আপনি ওটার মোল বের করে নিলেন। ওকে ফাইন, এরপরে আমি বিক্রিয়া দিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড এসে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। বিক্রিয়া দিয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ কি? আপনার সমতা করতে হবে। ফাইন, সমতা করলাম। এরপরে যে কাজ, সারের দেয়া যে মোল, দেখো এইটা আর এইটা ইকুয়াল হয়ে গিয়েছে। যদি ইকুয়াল না হয়, যেটা মোল আপনি হিসাব করে কম পাবেন তাকে বামে রেখে হিসাব করলে মেজরিটি ম্যাথ তাড়াতাড়ি মিলে যায়। তাহলে তুমি কি করবা ম্যাম? লিখলাম 2 মোল NaOH ইকুইভ্যালেন্ট 1 মোল সালফিউরিক অ্যাসিড। অতএব 1 মোল কত? তুমি যে কোর্সেনে পেলা এটার জন্য কত? ওকে ভাই, এতটুকু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। তাহলে তোমার অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু? স্যার তো তোমাকে দিয়েছিল এতটুকু, বাট তোমার বিক্রিয়া করেছে এতটুকু। ওকে ফাইন ভাই, তাহলে আমি বিয়োগ করে বের করে নিলাম যে আমার জন্য কতটুকু অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড পাত্রে রয়ে গিয়েছে বিক্রিয়া করার পরে। তাহলে এটা তুমি বের করলে যে ভাই অবশিষ্ট এতটুকু, তাহলে এটা তো তুমি মোল বের করেছো। বাট পিএইচ এর জন্য কি লাগে? ঘনমাত্রা। তাহলে মোল বের করলে তো হবে না, ঘনমাত্রা লাগবে। ওই জন্য আমরা লিখেছি C ইকুয়াল টু N/V। মানে ওই এখানে আগে যেটা এস ছিল এখানে আবার সি ইউজ করা হয়েছে। সি মানে কনসেন্ট্রেশন, এস মানে সলিবিলিটি। দুই জায়গায় আমরা ঘনমাত্রা হিসেবে ইউজ করেছি সি ইকুয়াল টু N/V। তাহলে ঘনমাত্রাটা তুমি পেয়ে গেলা। বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ দ্যাট যে এখানে ভি যেটা আছে, ভলিউম কিন্তু অবশ্যই তোমার লিটারে বসাতে হবে। মিলিলিটারে বসালে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তো লিটারে বসিয়ে তুমি ঘনমাত্রাটা পেয়ে গেলা। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তুমি যেহেতু পেয়ে গিয়েছো, তুমি তো জানো যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে যদি তুমি ভাঙো 2H প্লাস যোগ SO4 2 তাহলে এটার যা ঘনমাত্রা হবে 2 ইন্টু এটা, আর এটা হলো সেম। তো ওই জন্য জাস্ট এগুলো তোমরা বোঝো, এই জন্য মাইনাস লং আমি একবারে লিখেছি 2 ইন্টু এই যে ঘনমাত্রাটা। ওকে ফাইন, অ্যান্সার বেরিয়েছে। তো এটাকে কিন্তু ক্লামজি করা যাবে না, আয়তন টায়তন দিয়ে কিন্তু অনেক ঝামেলা পেঁচানো যায় এখানে। বাট তোমরা এভাবেই করবে। মোল বের করবে দুইটা, কতটুকু মোল আসলে বিক্রিয়া করলো, কতটুকু অবশিষ্ট থাকলো। অবশিষ্টটাই তোমার দ্রবণের পিএইচ, কারণ বাকিগুলো তো লবণ আর পানি হয়ে গিয়েছে, ওটা তো নিউট্রাল। তাহলে এটা হলো তোমার দ্রবণের পিএইচ। যদিও তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্ট থেকে যদি কোশ্চেন আসে এতদূর কিন্তু যায় না, বলে যে তোমার মিশ্রণের দ্রবণের প্রকৃতি কি। তাহলে এখানে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড মানে মিশ্রণের দ্রবণের প্রকৃতি অম্লীয়।
তারপরে যদি চেয়ে বসে যে ঘনমাত্রা কত, ওকে ফাইন ভাই ঘনমাত্রা এত। তারপরও যদি চেয়ে বসে পিএইচ কত, ওকে ভাই পিএইচটা এত। এবার আসো লাস্ট, বাফার দ্রবণের পিএইচ। আগের ২ টা তুমি খেয়াল করেছো কিনা, ২ টা কিন্তু সবল অ্যাসিড এবং সবল ক্ষার ছিল। এবার দেখো দুর্বল অ্যাসিড, সবল ক্ষার। দুর্বল কিভাবে বুঝলেন? কোশ্চেনে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেয়া আছে। ওকে ফাইন ভাই, তাহলে একটা দুর্বল অ্যাসিড আছে, একটা সবল ক্ষার আছে। এদেরকে যদি আপনি বিক্রিয়া দেন তাহলে কি হয়? একটা লবণ, একটা পানি। তাহলে তোমাদের একটু কনসেপ্ট পড়তে হবে বাফার দ্রবণের, যে বাফার কি ছিল, দুর্বল অ্যাসিড তার লবণ বা দুর্বল ক্ষার তার লবণ যদি দ্রবণে থেকে যায় তাহলে বাফার। ওকে ফাইন, জানি। এখন কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে বের করব? ওই যে একই কনসেপ্ট। আপনি যদি বুঝে থাকেন প্রত্যেকবার মোলটা বের করে ফেলবেন। মোলের ইকুয়েশনটা তো লিখে দিয়েছি। মোল বের করলে কি সুবিধা হয়? ভাইয়া মোল বের করলে যে সুবিধা সেটা হলো উদ্দীপকে কতটুকু মোল দেয়া আছে, স্যার যেটা দিয়েছে। আমি সমতা থেকে বের করব কতটুকু বিক্রিয়া করেছে। ওকে ফাইন, তাহলে বাদ দিলে তো আমি পেয়ে যাচ্ছি যে অতিরিক্ত কে আছে। অতিরিক্ত জনই তো আমার পিএইচ এর জন্য দায়ী। তাহলে ওকে ফাইন, এখানে আমরা সেম কনসেপ্টই অ্যাপ্রোচ করব। ফার্স্টে দেখো তুমি কত মোল আছে এটা বের করেছি n = VS সূত্র দিয়ে। তাহলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোল, অ্যাসিটিক অ্যাসিড এত মোল। ওকে ফাইন। এরপর খেয়াল করো বিক্রিয়াটা দিলাম, এক সমতা করলাম 1 1 1। এখন দেখো এই দুইটার ভিতরে যে মানটা ছোট 0.3 আর এখানে 0.7 মানে এটা বড় আর এটা ছোট, তাহলে ছোট জনই তো বিক্রিয়া করতেছে। তাহলে সহজে বোঝার জন্য সংক্ষেপে আমি লিখেছি যে 0.003 মোল NaOH বিক্রিয়া করে 0.003 মোল CH3COOH এর সাথে। যেহেতু সমতাকারে 1 পাইছো 1 পাইছো, এখানে 1, তাহলে এটাও বিক্রিয়া করবে সেম মোলের সাথে, এত মোল পানি তৈরি করবে। ওকে ফাইন। এরপর দেখো তাহলে তোমার অ্যাসিড বিক্রিয়া করলে এতটুকু, বাট স্যার অ্যাসিড দিয়েছিল কিন্তু অনেকখানি। তাহলে কি হবে? তাহলে তো ভাইয়া অবশিষ্ট রয়ে গেল অ্যাসিড। ওই মিশ্রিত দ্রবণে অ্যাসিড তো ভাইয়া অবশিষ্ট রয়ে গেল। কতটুকু রয়ে গেল তুমি বাদ দাও। স্যার যতটুকু দিয়েছে, যতটুকু বিক্রিয়া করেছে, এই দুটার বিয়োগফল এতটুকু। এতটুকু অ্যাসিড ভাইয়া দ্রবণে অবশিষ্ট আছে। তাহলে দেখো পাত্রে তাহলে অবশিষ্ট থেকে গেলে দুর্বল অম্ল কতটুকু? এই যে বিয়োগ করে তুমি যেটা পাইছো। আর ওই পাত্রে তো লবণ তৈরি হইছে। বিক্রিয়া যে দিলা লবণ তৈরি হইছে না? কতটুকু হইছে? 0.003 মোল। তাহলে আমি ২ টা জায়গায় একটু হাইলাইট করি, সেটা হলো 0.003 মোল জায়গাটা, কারণ এটা লবণ। আমরা তো বাফারে ম্যাথ করতেছি, এটা কিন্তু ফার্স্ট পার্ট করতেছি। আর অ্যাসিড রয়ে গেলে এতটুকু। তাহলে লবণ আর অ্যাসিড ২ জনের মোল তুমি জানো। তাহলে তোমার কি করতে হবে? আমরা জানি যে ভাইয়া দুর্বল অম্ল এবং তার লবণ থাকলে দ্রবণটা হয় বাফার। ২ জনের মোলই আমি জানি। তাহলে বাফার যদি হয়, বাফারের ক্ষেত্রে সূত্র কি? হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। কি বলেছি? হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। তাহলে হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনটা কি? বইয়ে অনেকভাবে আছে। মাইনাস দিয়ে অম্ল উপরে লবণ নিচে, অনেক কাহিনী আছে। তুমি যেকোনো একটা মনে রাখবে। আবার বইয়ে তোমার ঘনমাত্রা দেয়া আছে। তুমি ঘনমাত্রা না মোলই মনে রাখবে। কারণ যেহেতু এটা মিশ্রণ, ওইজন্য নিচের ভিভি বাদ যায় বিধায় ওখানে একবারে ঘনমাত্রা লিখেছে। তো তুমি একবারে অ্যাকুরেট সূত্রটাই লিখবে। pH = পাওয়ার অফ K, PK প্লাস লগ লবণের মোল, অম্লের মোল। প্লাস যদি দাও উপরে লবণের মোল দিবা, নিচে অম্লের মোল দিবা। তুমি তো জানো যে এখানে তোমার অম্লের মোল পাইছো, লবণের মোল পাইছো। পিকে, কে এর মান কোশ্চেনে দেয়া আছে। তাহলে বসায় দাও মাইনাস লগ কে প্লাস লগ লবণের মোল, অম্লের মোল। পিএইচ বেরিয়ে গেল। হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। এরপরে এটা আমরা অন্য একটা ক্লাসে আলাপ আলোচনা করব যে জৈব যৌগের বিক্রিয়া যেকোনো ৫ সেকেন্ডে তুমি কিভাবে লিখতে পারো। কারণ প্লাস মাইনাসে ভাগ করলে সব জৈব যৌগের বিক্রিয়া ৫ সেকেন্ডে লেখা যায়। আর আমাদের সিকিউ ধরার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো একটা হলো অ্যালকাইল হ্যালাইড, গ্রিপনাট বিকারক, অ্যালডিহাইড কিটোন। তা এই রোডম্যাপ ফলো করলে মোটামুটি সৃজনশীলগুলো খুব সহজে লেখা যায়। তো এটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব। আজকে মূলত এই পিএইচ এর কনসেপ্টটাই তুমি ক্লিয়ার করো যে ভাইয়া পিএইচ কতভাবে আসতে পারে। ছাড়ার কনসেপ্ট এটা। সবল অ্যাসিড সবল ক্ষার হলে ওকে ফাইন, ছোটবেলার নিয়ম মিলে যাবে। আর যদি সবল ক্ষার হয় সেম পিওইচ বের করব। দুর্বল হলে মনে রাখবো মাইনাস লব √K/C। যদিও মানটা বানানো তো অ্যান্সার অ্যাকুরেট নাও আসতে পারে, বাট সূত্র হলো এটা মাইনাস লব √K/C। সবল অ্যাসিড সবল ক্ষারের মিশ্রণ বললে কি বের করবা বলো তো? আয়তন টায়তন না কিন্তু মোল। মোল বের করবো ২ জনের, বিক্রিয়া করে সমতা করব। স্বাভাবিক অবস্থায় ২ মোল ১ মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে স্যার যতটুকু দিছে কতটুকুর সাথে বিক্রিয়া করে?
ওকে ফাইন, বের করলাম। তাহলে অবশিষ্ট কতটুকু? তার ঘনমাত্রা, তার পিএইচ। যদি ক্লাসে আমি অতিরিক্ত ফাস্ট কথা বলেছি, কারণ যেহেতু রিভিউ ক্লাস, জাস্ট কনসেপ্টটা তুমি একটু মাথায় রেখে পড়ে, তোমরা সবাই পারো এখানে। বাফার দ্রবণের পিএইচ যদি দেখো এরকম দুর্বল আর সকলের কম্বিনেশন আছে, তখন মাথায় আগে আনতে হবে যে এটা আইদার বাফার হতে পারে। বাফার থেকে আমি বলে দিচ্ছি এখনই, এটাও যেহেতু আবার লাইভেই বলা, কোশ্চেন আসবে, সেটা হলো এরকম একটা দুর্বল অ্যাসিড থাকবে, একটা দুর্বল ক্ষার থাকবে, বলা হবে যে মিশ্রিত দ্রবণটি আদৌ বাফার কিনা, তুমি গাণিতিক যুক্তি দাও। আমার এই সেম নিয়মে বের করে তোমার এখানে দেখাতে হবে যে লবণ আছে, অম্ল আছে, বাফার। ওকে ফাইন। ঘ নাম্বার কোশ্চেনে আসবে উক্ত দ্রবণে সামান্য পরিমাণে HCl অথবা সামান্য পরিমাণে NaOH যোগ করলে বাফার দ্রবণের পিএইচ কোনো পরিবর্তন হবে কিনা। তোমার অ্যান্সার দিতে হবে হবে না। কেন? হাজারি স্যারের সুন্দর করে যে বক্সটা দেওয়া আছে, দুইটা চিত্র আছে, অম্লীয় বাফারের জন্য একটা, ক্ষারীয় বাফারের জন্য একটা, সুন্দর করে ছবি আঁকবে, তাহলে ইনশাল্লাহ ফুল মার্ক পাবে, যেহেতু ওটা ব্যাখ্যা ভিত্তিক অ্যান্সার। তো ইনশাল্লাহ মোটামুটি আমাদের এই টপিক শেষ। এরপরে আমরা অর্গানিক কেমিস্ট্রি কিছু মাস্টার ক্লাস নিব, এভাবে রিভিউ এর জন্য, তোমার পড়াটা জাস্ট রিক্যাপ করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।